মাস্টার মশাই, আপনি এখন একদম সুস্থ। আজকেও আর জ্বর আসেনি। কারে দিব দোষ বন্ধু, কারে দিব দোষ? বৃথা করো আস্ফালন, বৃথা করো রোষ। যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কভু তাহাদের করেনি সম্মান। মাস্টার মশাই, আজ আমি যা কিছু হয়েছি সব সব আপনারই জন্য। শেষ 6টা মাস যেভাবে বরুণ তুমি আমাকে সুস্থ করে তুললে, তোমার গুরুদক্ষিণা আমি বাকি সারাটা জীবনে মনে রাখবো বরুণ। তুমি আমাকে মৃত্যু মুখ থেকে ফিরিয়ে জীবন দান করেছ। এত বড় গুরুদক্ষিণা কে পেয়েছে বলো বরুণ? না মাস্টার মশাই, না। আমি তো শুধু শাস্ত্রমতে চিকিৎসা করেছি মাত্র, কিন্তু যে জ্ঞান, যে শিক্ষা দিয়ে আপনি আমার মতো শয়ে শয়ে বরুণের জীবন গড়ে দিয়েছেন, সেই ঋণ যে কোনো দক্ষিণাতেই পূরণ করা সম্ভব নয় মাস্টার মশাই। বরুণ, তোমাদের এই জায়গাটার নাম যেন কি? রাজগঞ্জ। মধুমাঝির ওই যে নৌকোখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বুঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি। কবিও লিখেছিলেন বুঝলে বরুণ। রাজগঞ্জ। আজ কত তারিখ, কি মাস বলো তো? নভেম্বরের 18 তারিখ। বৈশাখ। মে মাসের প্রথম দিকে হবে। গ্রামে প্রতি বছরের মতো রবীন্দ্র জয়ন্তী উদযাপন করেছিলাম। ছোট ছোট ছেলে মেয়েদের কবিগুরুর কবিতা পাঠের প্রতিযোগিতাও একটা করেছিলাম। ভাবিনি ওই প্রতিযোগিতাই আমার জীবনে এত বড় ক্ষতি করে দেবে। পুরো জীবনটাই শেষ হয়ে গেল বরুণ। না মাস্টার মশাই, আপনি ফিরে যান ভুবনপুরে। দেখবেন আপনাকে ফিরে পেয়ে গ্রামের লোক সকলে কত খুশি হবে। শুধু একজন বাদে, ওই হরিধন সরখেল। সেদিনের ওই বিভৎস আগুনে আমি তো সবার কাছে মৃত। হরিধন ভাবতেও পারিনি আমি পালাতে সক্ষম হয়েছি। সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। নদীর চড়ায় গিয়ে দেখি জটলা, গিয়ে দেখি অমন বিভৎস অবস্থায় আপনি। সকলে বলছিল যে আপনি নদীতে ভেসে এসেছিলেন। জ্বলন্ত শরীরে নদীতে ঝাঁপ দিয়েছিলাম বরুণ। তারপর আর কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। চোখ বুঝলে এখনো দেখি ওই আগুন। তবে আমাকে ফিরতে হবে ওই পোড়া বাড়িতে, ধ্বংসস্তূপে। জানো বরুণ, আমার অনেক সম্পদ, মনে মুক্ত সব লুকিয়ে আছে ওখানে। দেখি কতটা উদ্ধার করতে পারি ওগুলোর। ধনু সম্পদ, মণিমুক্ত। মারাঠা দস্যু আসিছে রে ওই, করো করো সবে সাজ। আজমির গড়ে কহিলা হাকিয়া দুর্গেশ দুমরাজ। আপনার মেয়েকে তো আপনি এই জঙ্গলেই খুঁজে পেলেন, তাহলে রাজ্যে ফিরে গেলেন না কেন? ইচ্ছে হলো না। সভ্য মানুষদের থেকে এই অবলা জন্তু জানোয়ারগুলো অনেক ভালো। ওরা বিশ্বাসঘাতকতা করে না। আমার স্ত্রী দেবদত্তা এই জঙ্গলেই মারা গেল। তখন এই গম্বুজি আমার 6 মাসের ছোট্ট মেয়েকে আগলে রেখেছিল। আমি দেবদত্তাকে খুঁজতে খুঁজতে যখন এই জঙ্গলে এলাম, ততদিনে 6 মাস কেটে গেছে। দেবদত্তার নিথর দেহটা ওইখানে খুঁজে পেলাম। আর তার পাশে আমার 6 মাসের ছোট্ট মেয়েকে আগলে দাঁড়িয়ে রয়েছে গম্বুজ, আমার মেয়ে টিপাই। বাবা, মাটুল, আমরা কোথায় চলে এলাম? কোনো ভয় নেই। উনি হলেন শিমলিখোলের রাজা বজ্রদূতী, আর ও হলো রাজকন্যা টিপাই। এসব কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। টিপাইয়ের জন্মের কিছু পরেই শিমলিখোলের লোভী নায়েব ধুরন্ধর রাও আতুর ঘরে গিয়ে রানী দেবদত্তাকে বলেন তক্ষুনি সদ্যজাত এই টিপাইকে নিয়ে পালিয়ে যেতে, কারণ রাজা নাকি খুব রেগে গেছেন রানী কন্যা সন্তান জন্ম দিয়েছেন বলে। রাজা এসে নাকি সদ্যজাত রাজকন্যাকে মেরে ফেলবেন। এই শুনে রানী দেবদত্তা টিপাইকে নিয়ে পালিয়ে এই জঙ্গলে আশ্রয় নিলেন। আর ওই নায়েব ধুরন্ধর রাও আমাকে বলল কন্যা সন্তান জন্ম দিয়েছেন এই দুঃখে রানী নাকি আমাকে ওর মুখ আর দেখাবেন না। তাই আতুর ঘর থেকে রানী ওর সদ্যজাত কন্যাকে নিয়ে চলে গেছেন। অথচ আমি তো কন্যার পিতা হয়েছি শুনে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। তারপর রাজা বজ্রদূতী রানী দেবদত্তা
আর ওর কন্যাকে খুঁজতে বেরিয়ে পড়লেন। খুঁজতে খুঁজতে এভাবে 6টা মাস কেটে গেল। অবশেষে রাজা এই জঙ্গলে এলেন আর খুঁজে পেলেন রানী দেবদত্তাকে আর ওর সদ্যজাতকে। তবে ভাগ্যের বিড়ম্বনায় রানীকে রাজা পেলেন মৃত অবস্থায়। গম্বুজ এই টিপাইকে আগলে দাঁড়িয়েছিল তখন। তারপর থেকে আমি আর রাজ্যে ফিরে যাইনি, এখানেই রয়ে গেলাম। শুনেছি ওই রাজ্যের রাজা এখন নায়েব ধুরন্ধর রাও। প্রজারা আমার বেঁচে আছে অর্থ কষ্টে, অর্থাহারে, আর রাজা ধুরন্ধর রাও যাপন করছে বিলাসী জীবন। বটব্যাল বাবু, আপনার উপর কিন্তু সবটা নির্ভর করছে। তুমি নিশ্চিন্ত থাকো বাটুল, দেখোই না আমার খেল। তবে খুব সাবধান, ওই ধুরন্ধর রাও কিন্তু খুবই ধুরন্ধর। সে যতই ধুরন্ধর হোক, এবার ওর জাড়ি ফাঁস হবেই। টিপাই, টিপাই কোথায়? ওকেও তো আমার লাগবে। তুমি খুব ভীতু আছো। আমি ভীতু? এসো না একবার আমাদের পাড়ায়, দেখতে পাবে। টিপাই! ভয় পেও না সুন্দরী, ওরা আমাদের অতিথি, কোনো চিন্তা করো না। চলে যাও, কাল দেখা হলে সব বলবো তোমায়। যত দেখছি টিপাই, ততটাই মুগ্ধ হয়ে যাচ্ছি একেবারে। ওই দেখো, ওকেও যত দেখছি মুগ্ধ হচ্ছি আমি। টিপাই, অনেক রাত হলো, এবার যে ঘুমোতে হবে। আসছি বাবা, ওকে গম্বুজে পিঠে চাপিয়ে নিয়ে চলো। कौन आया? हजम सिंह, दिलकिस नगर का राजा। জি হুজুর, আপনার সাথে দেখা করতে চাইছেন। কেন? কি মতলবে? বলছে আমাদের শিমলিখোলের জঙ্গলটা কিনতে চায়। 5 বাক্স সোনা সঙ্গে আছে, তাতে কি চলবে? 5 বাক্স সোনা? ये মানে চলবে মানেটা কি? দৌড়বে রে বেকুব। কোথায় ওই হজম সিং? আগে এই বাইরে অপেক্ষা করতে বলেছি। ওরে বেকুবের বাচ্চা, ওকে খাতির করে নিয়ে আয় ভিতরে। ওই শিমলিখোল জঙ্গলে আছেটা কি? জি হুজুর। শিমলিখোল জঙ্গল আমার মনকে খুশ করেছে। আমার মন খুশ হলেই ফুস করে সব কিনে নি আমি। তবে 5 বাক্স সোনাই এখন সঙ্গে আছে, দেশে ফিরে আরো 5-6 বাক্স পাঠিয়ে দেব। আমার জঙ্গল চাই। আমার সোনা? আপনার এই শিমলিখোল আমার দিলকিস নগরের থেকে বহুত আচ্ছা আছে। আমার শহরে শুধু সোনা আর হিরে, এখানে সুন্দর সুন্দর গাছপালা আছে। আমার একটা ছেলেও আছে রাজা সাহেব। আমার भी একটা মেয়ে আছে, ও भी খুব গাছপালা পছন্দ করে। আরে বেশ তো মেয়েকে পাঠিয়ে দিন না আমার কাছে। আপনার মেয়ে তো আমারই মেয়ে। ও বহুত ঝামেলার ব্যাপার। কেন ঝামেলা কেন? মেয়েকে এখানে পাঠালে সঙ্গে 2-3 জাহাজ সোনার কাপড় জামা হিরে জহরতের গয়নাগাটি পাঠাতে হবে। এ তো ঝামেলা কি আপনার পোষাবে? ওসব রাখতে বহুত জায়গা নষ্ট হবে আপনার। আরে কি এসব কে বলে? আমার রাজপ্রাসাদে এতগুলো ঘর ফাঁকা পড়ে আছে, এটে যাবে ঠেসে ঠুসে আটিয়ে দেব সব। আপনার মেয়ের জন্য এতটুকু করতে পারবো না। তাহলে তো আপনার ছেলের সাথে